প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসের ধারাবাহিকতায়। আমাদের আজকের এই ক্লাস, আমরা জানি মহামারী পর্যায়ে চলছে, মহামারী কাল চলছে। এই মহামারীকে নিয়েই আমাদেরকে বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। একই সঙ্গে শিক্ষা গ্রহণে কোনো রকমের বাধা যেন না আসে সেদিকটাতেও লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা এই স্লাইডটি দেখে বোঝার চেষ্টা করব এখানে আসলে কি দেখানো হচ্ছে। তোমরা দেখো, তোমাদের মতো একজন শিক্ষার্থী সে আসলে একটি বিশেষ যন্ত্রাংশের মাধ্যমে কোনো কিছু একটি পর্যবেক্ষণ করার চেষ্টা করছে বা বুঝে নেওয়ার চেষ্টা করছে অথবা খুঁজে নেওয়ার চেষ্টা করছে। তো এই যন্ত্রটির মাধ্যমে তার যে খুঁজার কাজটি, তা থেকে আমরা ধারণা করতে পারি সে আসলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়কে অনুধাবন কিংবা পর্যবেক্ষণের একটি বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পরবর্তী যে স্লাইড, এই স্লাইড থেকে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে গম থেকে, বা এই যে ছবিটি রয়েছে এটি হচ্ছে গম, গম থেকে আসলে কোন জিনিসটি পাওয়া যায়, বা গমের যে ক্ষুদ্রাংশ রয়েছে সেই জিনিসটি কোনটি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, গম থেকে আসলে আমরা আটা পাই। গম থেকে আমরা আটা পাই। আসলে গমকে যদি চূর্ণ বিচূর্ণ করা হয় তাহলে এই আটার মতো উপাদানটি পাওয়া যায়, যেই আটা কিনা আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অসংখ্য কণিকার সমন্বয়ে গঠিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে গমের এই ক্ষুদ্র কণাকে কি বলা যেতে পারে? গম কিন্তু এই সমস্ত অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে এক একটি গমের কণা বা দানা। তো গমের এই ক্ষুদ্র কণাকে কি বলা যেতে পারে, প্রশ্নটা থাকুক। আমরা চলে যাই পরবর্তী অংশে। তো এই যে ক্ষুদ্রতম বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার ধারণা, প্রতিটি উপাদানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধরনের ধারণা, এখান থেকে আসলে ক্ষুদ্রতম কণার মতবাদের বিষয়টি চলে আসে, বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্ন উপাদানের কথাটি চলে আসে। তো আমরা আজকের এই যে পাঠ রয়েছে ষষ্ঠ অধ্যায়ে, সেখান থেকে আমরা জানার চেষ্টা করব আসলে ক্ষুদ্রতম কণা কি, ক্ষুদ্রতম কণা গুলো মাধ্যমে কিভাবে পদার্থ গঠিত হয়ে থাকে। তো এখানে পদার্থের ধারণাটি চলে আসে। তোমরা পদার্থ সম্পর্কে ইতিমধ্যে জেনেছো। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকি। প্রতিটি উপাদান আসলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অসংখ্য কণিকার সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তো সেখান থেকে আসলে ক্ষুদ্রতম কণার মতবাদ বিষয়টি আসে। তো আজকের আসলে পাঠ হচ্ছে ক্ষুদ্রতম কণার মতবাদ। তো আজকের পাঠ থেকে তোমরা যা যা শিখতে পারবে তা হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থ কি সেটি বলতে পারবে। তোমরা পদার্থ সম্পর্কে ধারণা পেয়েছো। এখন পদার্থের যেই ভাগ রয়েছে, মানে পদার্থের যে ধরন রয়েছে, মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে জানতে পারবে। এছাড়াও তোমরা মিশ্র পদার্থ সম্পর্কে একটি ধারণা লাভ করবে। অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য করতে পারবে, বা পার্থক্য বা ধারণা লাভ করতে পারবে। ক্ষুদ্রতম কণার যে মতবাদ সেটি ব্যাখ্যা করতে পারবে। প্রতিটি উপাদান বা প্রতিটি পদার্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত। সেই কণিকার জন্য বিভিন্ন বিজ্ঞানীদের, বিশেষ করে তোমাদের বইয়ে যে বিশেষ বিজ্ঞানীর বা ইংরেজ বিজ্ঞানীর মতবাদ দেওয়া আছে সেটি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং ধারণা লাভ করতে পারবে, এবং জন ডাল্টনের পরমাণুবাদ ব্যাখ্যা করতে পারবে। এই হচ্ছে আমাদের আজকের পাঠ থেকে শিক্ষণীয় বিষয়গুলো। তো আমরা এই চিত্রটি দেখার চেষ্টা করব। লক্ষ্য করো, আমরা প্রথম স্লাইডে যে বিষয়টি দেখেছিলাম, এই শিক্ষার্থী এখনো তার যন্ত্রাংশের মাধ্যমে কোনো একটি বিষয়কে উপলব্ধি করার চেষ্টা করছে। তো এই যন্ত্রাংশটির নিচে আসলে সে বড়ভাবে এই উপাদানটিকে দেখতে পারে। হ্যাঁ, তো এটিকে আমি যদি কোনো একটি পদার্থ হিসেবে জ্ঞান করি বা ধরে নেই, তাহলে লক্ষ্য করো এটি অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদানের সমন্বয় বা কণিকার সমন্বয়ে গঠিত। এখান থেকে একটি কণিকাকে আমি এখানে নিয়ে আসলাম বা পৃথক করে দিলাম বা আলাদা করলাম। ঠিক একই রকম ভাবে আরো একটি কণিকা এখানে চলে আসলো, আরো একটি কণিকা আসলো, এইভাবে অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কণিকা, তার মাধ্যমে পদার্থ তৈরি হয়। তাহলে পদার্থ কি দিয়ে তৈরি হচ্ছে? ক্ষুদ্রতম কণিকার সমন্বয়ে এক একটি পদার্থ তৈরি হয়ে থাকে। ক্ষুদ্রতম কণিকার সমন্বয়ে এক একটি পদার্থ তৈরি হয়ে থাকে। তো এই তৈরিকৃত পদার্থ আসলে ক্ষুদ্রতম কণার এক একটি সমন্বয়। উত্তরটি ক্ষুদ্রতম কণা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তোমরা এই ছবিটি একটু দেখার চেষ্টা করো। এই বিশেষ একজন ব্যক্তিত্ব বা পরমাণুবাদের ক্ষেত্রে তার বিশেষ
গুরুত্ব রয়েছে, কিংবা রসায়ন বিজ্ঞানে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে, এখান থেকে আমরা তাকে চিনে নেওয়ার চেষ্টা করব। এই ছবিটি তোমরা আগে দেখেছো কি কখনো শিক্ষার্থীরা? উনি আসলে কে আমরা জানার চেষ্টা করব। উনি হচ্ছেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, যিনি কিনা সর্বপ্রথম পরমাণু সম্পর্কে ধারণা প্রদান করেছিলেন। এই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসই আসলে প্রথম পরমাণু সম্পর্কে ধারণা প্রদান করেছিলেন। পদার্থ সম্পর্কে তার মতবাদ তোমাদের জানা আছে কি? আমরা যদি বই খুলি তাহলে আসলে জানবো। তোমাদের হয়তোবা যে জানারও কথা নয়, এখান থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তিনি বলেছিলেন সকল পদার্থ, পদার্থ কাকে বলে আমরা জানি, সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি। এই ক্ষুদ্রতম কণার নাম উনি প্রদান করেন পরমাণু, ইংরেজিতে অ্যাটম। তো অ্যাটম শব্দটি আবার অ্যাটমস নামক একটি গ্রিক শব্দ থেকে, দুঃখিত, একটি গ্রিক শব্দ থেকে এসেছে। তো এই গ্রিক শব্দটি অ্যাটমস থেকে আসলে অ্যাটম নামটি প্রদান করেন। তো উনি বলেছিলেন, বিজ্ঞানী বা দার্শনিক ডেমোক্রিটাস বলেছিলেন অবিভাজ্য কণা দিয়ে গঠিত। অবিভাজ্য কণা দিয়ে গঠিত মানে এই পদার্থের যে ক্ষুদ্রতম কণাটি রয়েছে সেটিকে বিভাজন করা যায় না। কিন্তু পরবর্তীতে এই ধারণাটির একটি মতভেদ পাওয়া যায় আর কি। তো আমরা আসছি এই মতভেদটিতে। তবে উনি যে মতটি প্রদান করেছিলেন তা ছিল খ্রিস্টপূর্ব 400 অব্দে, মানে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 400 বছর পূর্বে এটি উনি প্রদান করেছিলেন। তো আমরা এখান থেকে পদার্থ সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব। যদিও ডেমোক্রিটাস বলেছিলেন অবিভাজ্য কণিকার সমন্বয়ে গঠিত, আমরা দেখার চেষ্টা করব এখানে আসলে পদার্থ, এই একটি পদার্থ, এখান থেকে ছোট একটি অংশ, ক্ষুদ্রতম অংশ পেলাম আমরা। এটিকে যদি আবার ভাগ করা হয় তাহলে আরো একটি ক্ষুদ্রতম অংশ পাওয়া যাবে। তাহলে এই পদার্থ থেকে একটি ক্ষুদ্রতম অংশ পেলাম, এই ক্ষুদ্রতম অংশটিকে আরো একবার ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা সম্ভব হচ্ছে। তো এই ক্ষুদ্রতম অংশগুলো থেকে দেখা যায় যে এই ক্ষুদ্রতম অংশ, সর্বশেষ যে ক্ষুদ্রতম অংশটি রয়েছে সেটিকেও বিভাজন করা সম্ভব হচ্ছে। তাহলে ডেমোক্রিটাসের মতবাদটা এখানে আসলে অমূলক হয়ে যায় কিংবা মিথ্যা প্রমাণিত হয়, যদিও তিনি সর্বপ্রথম অ্যাটম শব্দটি প্রদান করেন এবং অ্যাটম বা পরমাণু সম্পর্কে একটি ধারণা প্রদান করেন। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম অংশের এক একটি কণা, এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রতম কণা। এই ক্ষুদ্রতম কণার মাধ্যমে আসলে এক একটি পদার্থ গঠিত হয়ে থাকে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এক একটি পদার্থ বা প্রতিটি পদার্থ ক্ষুদ্রতম কণার সমন্বয়ে গঠিত হয়। তাহলে এরিস্টটলের মতে পদার্থের কণাগুলো ক্ষুদ্রতর হতে থাকবে, যেটা একটু আগে বলছিলাম যে ডেমোক্রিটাসের মতবাদটা আসলে একটা ক্ষেত্রে গিয়ে মিথ্যা প্রমাণিত হয় এরিস্টটলের মতবাদের ক্ষেত্রে, এবং তার সঙ্গে প্লেটো একই ধরনের মতবাদ প্রদান করেছিলেন যে পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে, এটি অবিভাজ্য নয়, যেটি ডেমোক্রিটাস বলেছিলেন যে এটি আসলে অবিভাজ্য। যাই হোক, আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। আমরা এই ছবিগুলো দেখার চেষ্টা করব। এখানে দুইজন দার্শনিকের ছবি দেখানো হচ্ছে। তো প্রথম জন হচ্ছে গিয়ে প্লেটো, দ্বিতীয় জন হচ্ছেন গিয়ে দার্শনিক এরিস্টটল। দুইজনই গ্রিক দার্শনিক, তারা অত্যন্ত বিখ্যাত দার্শনিক। তোমরা ওনাদের সম্পর্কে আরো জানবে। বিজ্ঞানী, দুঃখিত, তারা মূলত দার্শনিক ছিলেন। ডেমোক্রিটাসও একজন তাদের যুগের দার্শনিক ছিলেন। তাদের যে সময়কালটা ছিল এটা আসলে যীশু খ্রিস্টের জন্মে পূর্বের সময়ে তারা দার্শনিক হিসেবে গ্রিস দেশে অত্যন্ত সমাদৃত ছিলেন। তো তাদের যে মতবাদ, দার্শনিক প্লেটো এবং এরিস্টটলের মতবাদ, পদার্থসমূহ অবিচ্ছেদ্য এবং ভাঙ্গনের কোনো সীমা নেই। এদেরকে বারবার করে ক্ষুদ্র অংশে রূপান্তরিত বা ভাঙ্গন করা যেতে পারে। যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্রতর হতে থাকবে। এটি বলেছিলেন এই দুইজন দার্শনিক, যা কিনা ডেমোক্রিটাসের মতবাদের একটু ভিন্ন ধরনের মতবাদকে প্রদর্শন করে বা উপস্থাপন করে। তো এই মতবাদের মাধ্যমে প্রমাণিত হয় বা পরবর্তীতে ভবিষ্যতে জানা যায় পদার্থের কণাকে আসলে ভাঙ্গা সম্ভব। পদার্থের যে কণাগুলো ক্ষুদ্র অংশ রয়েছে সেটাকে ভাঙ্গা সম্ভব। এগুলো মূলত কোনো রকমের যেটাকে বলা হচ্ছে অবিভাজ্য এমনটা নয়, যেটা ডেমোক্রিটাস বারবার বলে গিয়েছিলেন। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখান থেকে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এই যে প্রেজেন্টেশন, এর মাধ্যমে দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র কণিকার সমন্বয়ে একটি পদার্থ গঠিত হয়ে থাকে। এখন আমরা চলে যাই, এই যে কণিকাগুলো আমরা দেখলাম, আরেকবার দেখি। এই কণিকাগুলো সবগুলো একই ধরনের কণিকা, একই ধরনের ক্ষুদ্র কণা বা কণিকা দিয়ে যদি একটি পদার্থ গঠিত হয় তাকে আসলে মৌলিক পদার্থ বলে। এক ধরনের কণিকা, দেখো, একই ধরনের কণিকার সমন্বয়ে যদি পদার্থ গঠিত হয়ে থাকে তখন তাকে এক ধরনের কণিকা
দ্বারা গঠিত পদার্থকে মৌলিক পদার্থ হিসেবে অভিহিত করা হয়। কিন্তু পদার্থগুলো যদি ভিন্ন ভিন্ন হতো তাহলে তাকে বলা হতো যৌগিক পদার্থ। দুঃখিত, পদার্থের কণাগুলো যদি ভিন্ন ভিন্ন ধরনের পদার্থ থেকে আসতো তাহলে তাকে যৌগিক পদার্থ হিসেবে উপস্থাপন করা সম্ভব হতো বা বলা হতো। তো আমরা এখান থেকে একটি পার্থক্য পেয়ে যাই মৌলিক এবং যৌগিক পদার্থে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলো একই ধরনের, তবে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলো ভিন্ন ধরনের হয়ে থাকে। এই হচ্ছে কি আমাদের মৌলিক পদার্থ, যা কিনা একই ধরনের কণিকার সমন্বয়ে গঠিত হয়। এইবার আমরা দেখব একটি পদার্থ, এটি একটি তরল পদার্থ। আমরা জানি পদার্থ আসলে তিন অবস্থাতেই থাকতে পারে। পদার্থ যেমন কঠিন হতে পারে, আমার হাতে যেই স্টিকটি রয়েছে এটিকে আমি কঠিন পদার্থ হিসেবে অভিহিত করতে পারি। এটি একটি কঠিন পদার্থ, এটি কাগজ দ্বারা তৈরি একটি স্টিক বা কোনো একটা উপাদান দ্বারা তৈরি স্টিক, যা কিনা একটি কঠিন পদার্থ। অপরদিকে আমরা যদি এই যেই প্রেজেন্টেশন যেই স্লাইডগুলো দেখাচ্ছি, যে পর্দাটি দেখতে পাচ্ছি সেটি একটি কঠিন পদার্থ। তবে পর্দায় যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি আসলে তরল পদার্থ, সেটি আসলে তরল পদার্থ। এই দুই ধরনের পদার্থ ব্যতীত আরো এক ধরনের পদার্থ পাওয়া যায় যাকে আসলে গ্যাসীয় পদার্থ হিসেবে অভিহিত করা হয়। এই যেমন আমি এখন শ্বাস নিচ্ছি, এটা দেখা যাচ্ছে না, এটা এক ধরনের পদার্থ, এটা গ্যাসীয় পদার্থ। তো যাই হোক, আমরা স্লাইডে আসলে যে পদার্থ দেখাচ্ছি সেটি একটি তরল পদার্থ। তো ধরে নিই এটি হচ্ছে পানি, এটি আসলে পানি, ঠিক ধরে নিই না, এটি আসলে পানি। তোমরা ড্রপ থেকে বুঝতে পারছো এটি পানি। তো এই পানি একটি তরল পদার্থ। এই তরল পদার্থ মৌলিক নাকি যৌগিক সেই বিশ্লেষণ আমরা এখন করব বা বোঝার চেষ্টা করব। খেয়াল করো, এখানে তিন ধরনের ছোট ছোট উপাদান দেখা যাচ্ছে বা পরমাণু দেখা যাচ্ছে। একটি হচ্ছে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন, দুইটি হাইড্রোজেন এবং অক্সিজেন। তো হাইড্রোজেনের এই যে পরমাণু সেটি হচ্ছে হাইড্রোজেন পদার্থের, অপরদিকে অক্সিজেনের যে এই পরমাণু সেটা হচ্ছে অক্সিজেন পদার্থের। তাহলে এখানে দুই ধরনের পদার্থের দুই ধরনের পরমাণু এসে একটি পদার্থ যুক্ত করলো বা কিংবা একটি পদার্থ তৈরি করলো। এই যে পদার্থটি তৈরি করলো এই পদার্থটি হচ্ছে গিয়ে পানি। লক্ষ্য করো তোমরা, একটি অক্সিজেন এবং দুইটি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে যেই পদার্থটি তৈরি করলো সেটি হচ্ছে পানি, সেটি হচ্ছে পানি। তাহলে পানি কি মৌলিক পদার্থ হবে নাকি যৌগিক পদার্থ হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি উত্তরটা পারবে? আশা করি উত্তরটি তোমরা পারবে, কারণ আমরা একটু আগে আলোচনা করছিলাম যে যে পদার্থের কণিকাগুলো বা ক্ষুদ্রতম অংশগুলো একই ধরনের হয়ে থাকে তাকে আসলে মৌলিক পদার্থ বলে। অপরদিকে যে পদার্থের অণুগুলো, দুঃখিত, ক্ষুদ্রতম কণাগুলো ভিন্ন ধরনের হয়ে থাকে বা ভিন্ন ধরনের পদার্থ থেকে এসে সংযোজিত হয়ে একটি অন্য ধরনের পদার্থ তৈরি করে, তখন তাকে বলা হয় যৌগিক পদার্থ। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কাকে বলে এবং মৌলিক পদার্থ যৌগিক পদার্থের মধ্যে যে মৌলিক তফাৎটি রয়েছে বা পার্থক্যটি রয়েছে সেটি কি। তাহলে হাইড্রোজেনের দুইটি পরমাণু, একটি এবং দুইটি, ও অক্সিজেনের একটি পরমাণু মিলে পানির একটি অণু তৈরি করেছে, মানে একটি অণু তৈরি করেছে যা কিনা একটি যৌগিক পদার্থের একটি অণু। তাহলে ভিন্ন রকমের পরমাণু দিয়ে গঠিত পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ। আমরা ইতিমধ্যেই বুঝতে পারলাম বিষয়টি। আমরা চলে যাই পরবর্তী অংশে। এবার পদার্থের আরো একটি ধরন রয়েছে যেটি সম্পর্কে তোমাদের ধারণা লাভ করতে হবে। আমি কিছু উদাহরণ দেখাবো, উদাহরণগুলো দেখে তোমাদেরকে বলতে হবে এগুলো কি ধরনের পদার্থ। একটু লক্ষ্য করো নিচের পদার্থগুলো কি ধরনের বলতে পারবে কিনা। দেখো, এটা হচ্ছে শরবত, তারপর হচ্ছে বায়ু। এই পদার্থগুলো কি ধরনের পদার্থ তোমাদের কোনো ধারণা আছে? একটু চিন্তা করো। এখানে শরবতের মধ্যে পানি থাকে, চিনি থাকে, লবণ থাকে, লেবুর রস থাকে, এই সবগুলো মিলে শরবত তৈরি করা হয়ে থাকে। তাহলে শরবতের মধ্যে বিভিন্ন রকমের পদার্থ একত্রিত হয়ে একটি ভিন্ন ধরনের মিশ্রণ তৈরি করছে বা পদার্থ তৈরি করছে। তাহলে এটাকে কি বলা যেতে পারে? ঠিক একই রকম ভাবে বায়ুর মধ্যেও নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, নিয়ন, আর্গন এবং বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান, তারপরে আবর্জনা বা গ্যাসীয় পদার্থ, বালি কণা ইত্যাদির সমন্বয়ে এটি একটি মিশ্রিত পদার্থ হিসেবে অভিহিত হয়।
তাহলে এই দুইটি পদার্থকে কি হিসেবে অভিহিত করা হয়? এদেরকে বলা হয় আসলে শিক্ষার্থীরা মিশ্র পদার্থ। এদেরকে বলা হচ্ছে মিশ্র পদার্থ। তাহলে মিশ্র পদার্থ কাহাকে বলে এমনটি প্রশ্ন চলে আসে। মিশ্র পদার্থ হচ্ছে যেখানে একের অধিক পদার্থ বিদ্যমান সেটিকে মিশ্র পদার্থ বলে। আমরা একটু লক্ষ্য করব কথাটি, একের অধিক পদার্থ বিদ্যমান। আমরা যখন শরবতের কথা বলছি সেখানে আমরা পাচ্ছিলাম লবণ, একটি আলাদা ধরনের পদার্থ, একটি যৌগিক পদার্থও বটে, কারণ লবণের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন নামক দুই ধরনের পরমাণু যুক্ত হয়ে একটি সোডিয়াম ক্লোরাইডের অণু তৈরি করে। ঠিক আছে, এটা দুই ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পাওয়া যায়। তারপরে চলে যাই বায়ু, দুঃখিত, চিনি। চিনির মধ্যে হাইড্রোজেন থাকে, তারপরে অক্সিজেন থাকে। হ্যাঁ, এর সমন্বয়ে আসলে চিনি তৈরি হয়ে থাকে। তাহলে চিনি একটি যৌগিক পদার্থ, লবণ একটি যৌগিক পদার্থ, পানি একটি যৌগিক পদার্থ, তারপরে লেবুর রস। এই ভিন্ন ভিন্ন ধরনের একের অধিক পদার্থ একত্রিত হয়ে একটি পদার্থ তৈরি করলে তখন তাকে মিশ্র পদার্থ বলে। বায়ুর মধ্যে যাও, তুমি ভিন্ন ভিন্ন রকমের পদার্থ পাবে যেখানে একত্রিত হয়ে একটি পদার্থ তৈরি করছে। তো আমরা চলে যাই এই বিজ্ঞানীটির ছবি প্রদর্শনের ক্ষেত্রে। এই বিজ্ঞানীটির ছবি তোমরা আগে দেখেছো কিনা আমি জানি না। এই বিজ্ঞানীটিকে তোমরা চিনতে পারো? উনি হচ্ছেন একজন ইংরেজ বিজ্ঞানী, ওনার নাম জন ডাল্টন। রসায়ন বিজ্ঞানে তার অবদান অনেক। উনি রসায়ন বিজ্ঞানে পরমাণুর ক্ষেত্রে অনেক কাজ করেছেন। তো উনি 1803 সালে তার এই কাজগুলো সম্পর্কে জানা যায়। জন ডাল্টনের মতবাদ, পরমাণু সম্পর্কে তার যে মতবাদ সেটি সম্পর্কে আমরা এখন ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। আমরা জানি পরমাণুর নামটি দিয়েছিলেন ডেমোক্রিটাস, এবং ক্ষুদ্র ক্ষুদ্র ওই কণার সমন্বয়ে এক একটি পদার্থ গঠিত হয়ে থাকে। তারপরে মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। আমরা এটিও জানি যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদানগুলো রয়েছে বা কণিকাগুলো রয়েছে সেগুলো সবগুলো একই রকম। যদি ভিন্ন রকম হয় তাহলে সেটিকে আমরা যৌগিক পদার্থ বলতে বাধ্য হব। একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন হতে পারে, এটা অবশ্যই। যেমন ধরো এই যে স্টিকটি রয়েছে, এটি একটি পদার্থ বা এটি ধরে নিয়ে একটি মৌল। এই মৌলটির যেই পরমাণু সমূহ রয়েছে, এই মৌলটির যে পরমাণু আছে তা ভিন্ন ভিন্ন ধরনের হবে। আমি কি বোঝাতে পারছি শিক্ষার্থীরা? মানে দুইটি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহ ভিন্ন ভিন্ন ধরনের হবে। বিষয়টি আশা করি পরিষ্কার। যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত হবে। আমরা ইতিমধ্যেই পানির উদাহরণ দেখেছিলাম। পানির মধ্যে মৌলিক পদার্থ পেয়েছিলাম অক্সিজেনের মৌলিক পদার্থ, হাইড্রোজেনের মৌলিক পদার্থ। এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মৌলিক পদার্থ একত্রিত হয়ে একটি যৌগিক পদার্থ তৈরি করেছে। তাহলে যৌগিক পদার্থের মধ্যে একের অধিক মৌলিক পদার্থ থাকবে বা একের অধিক মৌলিক পদার্থের সমন্বয়ে তৈরি হবে। একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহ সৃষ্টি বা ধ্বংস হয় না। পরমাণু যদি রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা জানি, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একের অধিক পদার্থ যদি একত্রিত হয়ে বিভিন্ন তাপচাপের মাধ্যমে নতুন একটি পদার্থ তৈরি করে, হ্যাঁ, তাহলে তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হবে। তো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পরমাণু সমূহ কখনো ধ্বংস হবে না। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে প্রতিটি পদার্থই পরমাণু দ্বারা গঠিত। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পরমাণু সমূহ কখনো ধ্বংস হবে না। এটি হচ্ছে আসলে বিজ্ঞানী জন ডাল্টনের মতবাদ। তো এখান থেকে আমরা আশা করি এখন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে ডেমোক্রিটাস, এরিস্টটল ও জন ডাল্টনের যে মতবাদ রয়েছে তার মধ্যে কোনটি সবচেয়ে বেশি গৃহীত বা সর্বজন গ্রাহ্য তা আলোচনা তোমরা করতে পারবে, এবং কেন সর্বজন গ্রাহ্য সেগুলি যুক্তি সহকারে আলোচনা সময় বা কাজ বাড়িতে রইল। আমরা এই স্লাইডটি দেখার চেষ্টা করব। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের সমন্বয়ে একটি পরমাণু গঠিত হয়েছে। এগুলো ছিল পরমাণু, এটা হচ্ছে পদার্থ। তাহলে অণু এবং পরমাণুর মধ্যে তিনটি পার্থক্য তোমরা নিশ্চয়ই এখন লিখতে পারবে। পরমাণুবাদের অবদান আছে, মূল্যায়নে আমরা চলে যাই। পরমাণুবাদের অবদান আছে এমন তিনজন দার্শনিক বিজ্ঞানীর নাম তোমরা অবশ্যই বলতে পারবে। একজন হচ্ছে ডেমোক্রিটাস, একজন হচ্ছে কি এরিস্টটল, অপরজন হচ্ছে জন ডাল্টন। অণু ও পরমাণুর মধ্যে দুটি পার্থক্য তোমরা লিখতে পারবে আশা করি। তারপরে পরমাণু সম্পর্কে জন ডাল্টনের তিনটি মত, এটিও পারবে। এবার বাড়ির কাজ হলো এই তিনজনের যে মতবাদ রয়েছে তাদের যে অমিলগুলো রয়েছে তার মধ্যে অমিলগুলো লিখবে। তো ধন্যবাদ দিতে চাই এবং ধন্যবাদ দিয়ে সমাপ্ত করতে চাই। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।
আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ভালো থাকো সবাই।